ইউনূস সরকারের উৎখাত হওয়ার ভয়, যে লোকটাকে আটক করা হয়েছে এ ব্যাপারে তার সাথে কথা বলবো। নুরুল কবির, আপনাকে শুভেচ্ছা। শুভেচ্ছা। এই লোকটা কখন অ্যারেস্ট হলো? সারাটা দিন কেউ আমরা টের পেলাম না কেন? একটু বলবেন এই বিষয়ে। সেটা একটু ডিটেল পরে যাচ্ছি আপনার কাছে। সেইটা হচ্ছে, দেখেন, কম বেশি নিশ্চয়ই আপনি শুনেছেন বাংলাদেশে এই নিউজটা গভীর রাতে ডিসকাস হয়েছে। আজকে গণমাধ্যম কর্মীরাই জানতে পেরেছে প্রায় মধ্যরাতে এই বিষয়টি সামহাউ একটা সূত্র থেকে প্রথম জানার পরে পরবর্তীতে গণমাধ্যম কর্মীরা, যেটা হয় আপনি জানেন যে একজন জানলে মুহূর্তের মধ্যে সেটা হয়, কিন্তু সেইটাও এই গণমাধ্যমে এটা যাবে কি যাবে না এটা নিয়েও পলিসি মেকারদের তো বাংলাদেশের টাইম অনুযায়ী মধ্যরাত, ফলে পলিসি মেকার লেভেলে কথাবার্তা বলে তারপরে তা আপলোড করতে হয়। কারণ বাংলাদেশে এখন এমন একটা সময় পার হচ্ছে গণমাধ্যমে, নিশ্চয়ই আমাদের অগ্রজ বিভুরঞ্জন দার যেই শেষ চিঠি, শেষ লেখা, সেই লেখার মধ্য দিয়ে এই দেশের জনগণ বুঝতে পেরেছে যে গণমাধ্যম কিভাবে চলে এবং কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না, এটা আসলে এককভাবে গণমাধ্যমে নির্ধারণ করা কঠিন হয়ে গেছে অনেকটাই। যাই হোক, আজকে পুলিশের ভাষ্য অনুযায়ী যে রমনা থানায় একটি মামলা হয়েছে এবং 54 ধারায় মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক যিনি বাংলাদেশি বংশোদ্ভূত, এবং পুলিশের ভাষ্য অনুযায়ী যে সেই ভদ্রলোক পুলিশের কাছে দাবি করেছেন যে তার বাংলাদেশের কোনো এনআইডি নাম্বার নেই, তার বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই। তিনি 1988 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং তখন গিয়ে এটা হারিয়ে যায় পাসপোর্ট। পরবর্তীতে তিনি মার্কিন নাগরিকত্ব পান 2004 সালে। এখন এই ভদ্রলোকের নাম বলা হচ্ছে এনায়েত করিম চৌধুরী। পুলিশের যেই নথি এবং তারা আদালতে যেই নথি সাবমিট করে রিমান্ডের আবেদন করেছেন এই ভদ্রলোকের বিরুদ্ধে, সেইখানে যে অভিযোগটি এনেছেন সেইখানে একটি কজ বলেছেন তারা, প্রথমত যে তিনি মিন্টু রোডে ঘোরাঘুরি করছিলেন সন্দেহজনকভাবে। এই যে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার কারণে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা 2টা আইফোন ও জব্দ করা হয়। সেই আইফোনে তারা সরকার বিরোধী তৎপরতার অনেক গুরুত্বপূর্ণ, কোড আনকোড বলছে, গুরুত্বপূর্ণ তথ্য পায়। এগুলো হচ্ছে সবই পুলিশের ভাষ্য এবং পুলিশ আদালতও এই ফরওয়ার্ডিংটি দিয়েছে। সেই ফরওয়ার্ডিং এ তারা দাবি করেছে যে এই এনায়েত করিম চৌধুরী তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে এজেন্ট হিসাবে চুক্তিভিত্তিক কাজ করেন। তিনি বলেছেন সম্ভবত তিনি, আমি যদি একটু তথ্যটা নিয়েই বলি, সেটি হচ্ছে উনি বাংলাদেশে আসেন 6 সেপ্টেম্বর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে। 6 সেপ্টেম্বর সকালে তিনি বাংলাদেশে আসেন। 2 দিন তিনি সোনারগাঁয়ে হোটেলে ছিলেন। এখন ওই ফরওয়ার্ডিং এর মধ্যে বাকি দিনগুলো কোথায় ছিলেন, তার অবস্থান কি ছিল, সেটা কিন্তু উল্লেখ করা নাই। আচ্ছা, তারপরে পুলিশের ভাষ্য মতে কোড অ্যান্ড কোড দিয়ে যে ওই এনায়েত করিম চৌধুরী দাবি করেছেন যে তিনি বাংলাদেশে ইউনূস সরকারের, এই সরকার আসলে জনগণের জন্য আর কাজ করতে পারছে না এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারের উপরে হতাশ, এবং এই সরকারের সঙ্গে এই অন্তর্বর্তী, অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব বেড়ে গেছে। ফলে তিনি কাজ করছেন যে এই মাঝখানের সময়টায়, অর্থাৎ সামনে তো তার ভাষ্য অনুযায়ী যে সামনে একটি জাতীয় সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আনতে হবে, বাংলাদেশের যদি স্থিতিশীল পরিবেশ হয়, সেই সমস্ত বিষয়ে তিনি, এগুলো সবই পুলিশের ভাষ্য, অর্থাৎ এই ফরওয়ার্ডিং এর মধ্যে লেখা, এবং সেটা এই এনায়েত করিম চৌধুরীর রেফারেন্স দিয়ে, এবং কোড অ্যান্ড কোড করে তারা বলছে যে তিনি সরকারি নীতি নির্ধারক, তিনি যাদের সঙ্গে দেখা করেছেন ইতিমধ্যেই কথা বলেছেন, সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক
বেসরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের অবস্থান তিনি জানার চেষ্টা করেছেন এর মধ্যে। আচ্ছা, এবং তার ভাষ্য অনুযায়ী, যেটা আগেই বললাম, যে সরকার অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং যুক্তরাষ্ট্র সরকারের একেবারেই এই সরকারের উপরে ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড বা হতাশ, এগুলো তার দাবি। এবং সেই অনুযায়ী হিসেব করলে তার বিরুদ্ধে তো সন্ত্রাস দমন আইন কিংবা রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হওয়ার কথা। কারণ ফরওয়ার্ডিং এ আরো দুটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, যে সরকার উৎখাতের অভিযোগ, ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, এবং 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 বলেছেন সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। কিন্তু মামলা হয়েছে 54 ধারায়। এই যে এই জায়গাটায় একটা ফাঁক থেকে যায়। আমরা যারা সংবাদকর্মী হিসেবে কাজ করেছি দীর্ঘদিন যাবৎ অপরাধ বিষয়ে এবং ধরেন যে অনুসন্ধানের ক্ষেত্রে, সেইখানে তাহলে তো তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হওয়ার কথা, কিংবা ধরেন যে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার কথা, কিন্তু সেটা 54 ধারায় হয়েছে। এটি হলো সরকারি অর্থাৎ আদালতের যে ভাষ্য। তো আদালতে উঠানোর পরে পুলিশের ভাষ্য অনুযায়ী তাকে মিন্টু রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রাডো গাড়ি সহ। আমি এই মধ্যরাতে যেহেতু খবরটা পাই, ফলে রমনা থানায় প্রাডো গাড়িটি জব্দ করা আছে কিনা এখনো জানতে পারিনি। দ্বিতীয়ত হয়েছে যে যেহেতু উনি সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, ফলে ওই যে প্রথমে বললাম যে ওইখানে আবার সন্দেহজনক ঘোরাফেরা হলে 54 মামলা দায়ের করা ঠিক আছে। এবং ফরওয়ার্ডিং এ 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, ভদ্র মহিলার নাম দিল আফরোজ তিথি, সিএমএম আদালতের বিচারক, উনার কোর্টে হয়েছে। আর এই ফরওয়ার্ডিংটা মামলাটা আর ক্ষেত্রে যিনি দিয়েছেন তিনি রমনা মডেল থানার এসআই আজিজুল হাকিম। এবং বাংলাদেশের দু একটি গণমাধ্যমে মধ্যরাতে সেইখানে রমনা জোনের যিনি আপনার ডিসি, তিনি সম্ভবত মাসুদ আলম, তিনি এটি নিশ্চিত করেছেন যে হ্যাঁ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আদালত তাকে কারাগারে পাঠিয়েছে এবং 15ই সেপ্টেম্বর রিমান্ডের শুনানি হবে। এখন ধরেন সাধারণ জ্ঞানে, সাধারণ নলেজে কি বলে, যে যখন একটি বিদেশি নাগরিক গ্রেপ্তার হয় এবং তার দাবি অনুযায়ী যে তিনি মার্কিন পাসপোর্টধারী, ন্যাচারালি পুলিশ যে আজকে সারাদিন ব্যাপী প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়েছে, তো সারাদিন ব্যাপী প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তো তার পাসপোর্টটাও জব্দ করার কথা, সেটা কিন্তু উল্লেখ করা নাই। অর্থাৎ তখন প্রমাণ পাওয়া যেত তিনি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী কিনা। কিন্তু যেহেতু ফরওয়ার্ডিং এ উল্লেখ করেছে মার্কিন নাগরিক, ফলে আমার আপনাকে এটা বলতে হবে যে হ্যাঁ, তিনি মার্কিন নাগরিক। তাহলে মার্কিন নাগরিক যদি হয়ে থাকেন, আমরা কিন্তু জানতে পারছি না এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে মার্কিন দূতাবাসকে অবহিত করা হয়েছিল কি না। কারণ বাংলাদেশের একটি সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তার দেশের একজন নাগরিক, ফলে এইরকম কাজের ক্ষেত্রে যিনি যুক্ত এবং যিনি ক্লেম করছেন তিনি একটি গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট, সেই ব্যাপারে নিশ্চিতভাবেই সেই দূতাবাসকে অবহিত করাটা এটা খুবই যৌক্তিক, আইনসম্মত। আমি অন্য আরেকটি সোর্সে একটি খবর পাই বাড়ি ভাই, এবার আপনাকে বলছি যে কোয়েশ্চেনটা আপনি প্রথমেই আমাকে করেছিলেন, সেটি হচ্ছে এই ভদ্রলোককে গ্রেফতার করা হয় গুলশান এলাকা থেকে, শুক্রবার রাতে আটক করা হয়, শুক্রবার মধ্যরাতে, এবং সারাদিন ব্যাপী নানান সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় নানাভাবে। তারপরে বিকালের দিকে গিয়ে সিদ্ধান্ত হয় যে তাকে মামলা করা হবে। এবং এই যে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত আমার সোর্স বলছে, আমার বিকল্প একটি সোর্স বলছে যে এটি মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত শুধু জিজ্ঞাসাবাদই অব্যাহত ছিল। দুপুরের পরে মার্কিন দূতাবাসের, বাংলাদেশের মার্কিন দূতাবাসকে অবহিত করা হয়েছে। তারা সরকারের কাছে কিছু নথিপত্র, কাগজ চেয়েছে এবং তারা দেখা করতে চেয়েছিল
এই মার্কিন নাগরিকের সঙ্গে? আমার জানা মতে এখনো পর্যন্ত দূতাবাসের কোনো কর্মকর্তা বা দূতাবাসের প্রতিনিধি হয়ে কেউ, অর্থাৎ কারাগারে পাঠানোর আগ পর্যন্ত দেখা করতে পারেনি। এবং একই সঙ্গে যতটুকু আদালত সূত্রে জানতে পেরেছি যে এই নাগরিকের পক্ষে কোনো আইনজীবীও ছিল না। ফলে যদি মার্কিন নাগরিক হয়, নিশ্চিতভাবেই মার্কিন দূতাবাসের একজন আইনজীবী মানে তার দেশের নাগরিকের জন্য বরাদ্দ করা বা ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার কথা আইনি সহায়তার জন্য। এটা পরেও হতে পারে, এটা পরেও হতে পারে। কনসুলার সাপোর্ট, একটা এমবেসি কনসুলার সাপোর্ট দেবে, এটা পরেও হতে পারে। সেটা না, সেটাই বলছি আমি যে এই জিনিসগুলো আজকে আর বিকালের দিক মানে অর্থাৎ আদালতে যখন থেকে বিকাল বেলা নেওয়া হয় তখন পর্যন্ত কিন্তু এই ঘটনাগুলো ঘটে নাই। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে, আপনার কথায় আছে উনি নাকি 2 দিন সোনারগাঁও হোটেলে ছিলেন, এটা কি কনফার্ম করা গেছে? হ্যাঁ, এটা উনি দাবি করেছেন, ফরওয়ার্ডিং এ আছে, পুলিশ এটা দাবি করেছে যে 2 দিন, অর্থাৎ এসে প্রথম 2 দিন উনি ছিলেন, কিন্তু তারপরে কোথায় ছিলেন সেটা কিন্তু উচ্চ। আবার নিচে ফরওয়ার্ডিং আরেকটা হোটেল সোনারগাঁও চেক করেছে পুলিশ, এটা পুলিশ এখনো বলেনি, এই বিষয়টা পুলিশ এখনো বলেনি। এখন ধরনের মধ্যরাত্রে আমরা যতখানি জানতে পেরেছি, তো সেই জায়গাতে বাংলাদেশের অনেক এফিসিয়েন্ট, তো এই সরকারের পুলিশের মধ্যে আপনি খুব ভালো করে জানেন যে পুলিশের মধ্যে এখন নানা আতঙ্ক বিরাজ করে, কোনটা তারা ডিল করবে, কোনটা করবে না, কতদূর আগাবে না, কতটুকু বলবে না। সামহাউ নিউজটা যখন ডিসক্লোজ হয়ে যায় তখন ধরেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্বীকার করতে বাধ্য হয়েছেন যিনি আটক হয়েছেন। আবার যেটা সরকারের স্বার্থে প্রয়োজন সেটা কিন্তু অনেক আগে হয়। কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা হলো, সরকারি সংবাদ সংস্থা বিএসএস নিউজ নামে যেটা এখন, তারাও কিন্তু নিউজটি প্রায় মধ্যরাতের একটু আগে তারা চেপেছে, একটু আন্ডার ট্রিটমেন্ট দিয়ে। ফলে আমাদের দেশে তো সবাই খুব ধরেন যে সংবাদ, সরকারি সংস্থার সংবাদ খুব বেশি যে দেখে বা আস্থা পায় তা তো না, তারপরেও এটাও কিন্তু সেখানে আছে। অর্থাৎ সরকার কিন্তু স্বীকার করে নিচ্ছেন। এবং সরকারি মিডিয়ায় যেই ভাষায় কথা বলা হয়েছে, আমি কিন্তু প্রথমত আপনাকে যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো সরকারি মিডিয়ারই ভাষ্য দিলাম। আর বিহাইন্ড দ্য সিনের কাহিনী এতটুকু বললাম, নিশ্চয়ই গণমাধ্যম কর্মী হিসেবে আপনিও ফলো করবেন, আমিও ফলো করব যে রিমান্ড শুনানির দিন কি হয় এবং বাদ বাকি ঘটনা প্রবাহ কোন দিকে যায়। এমনি তো এটা পরে জানা যাবে, এটা যে স্টোরিটা যেভাবে বলা হচ্ছে পরে এটা আবার মানসিক রুগী টুগি হয় সেটা পরের ব্যাপার। সেটা কিন্তু এমন সময় নিউজটা আসলো, এই দিনে সরকারি দল এনসিপি অভিযোগ করেছে তাদের নেতা মাহফুজ আলমকে হত্যার একটা অনুমোদন দেওয়া হয়েছে, এমন একটা অভিযোগ করলো। হ্যাঁ, এই অভিযোগের পরেই সরকারের পক্ষ থেকে আবার একটা স্টেটমেন্টও দেওয়া হয়েছে, সেটাও প্রায় মধ্যরাতে। স্টেটমেন্ট কি বলছে সরকার? সেখানে একটা বিবৃতি দেওয়া হয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে, মানে কমন যে সমস্ত ভাষা হয় আর কি, উদ্বেগ প্রকাশ করা হয়। আচ্ছা, তো এদের অভিযোগটা ছিল যে ইয়ের পরে মানে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে তারপরে সরকার কোনো বক্তব্য দেয় নাই, কিছুই করে নাই তারা। ওই অনুযোগটা ছিল তাদের আর কি, বা তাদের গোপালগঞ্জ গিয়ে যে পরিস্থিতিতে পড়লো সেই অনুযোগ গুলা আছে তাদের, মানে তাদেরকে যে বিভিন্ন জায়গায় গেলেই ধাওয়া করা হচ্ছে, এই ব্যাপারে সরকারি সমর্থন পাচ্ছে না, এমন একটা অনুযোগ। আর হচ্ছে এই দিনটায় গতকালকে প্রথম আলোর গোল টেবিল বৈঠকটায় সরকারকে নিয়ে অনেক উদ্বেগ আছে, কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্যের মতো একটা লোক ভীষণ উদ্বেগ প্রকাশ করেছে যে সরকার লাগবে না, তাড়াতাড়ি একটা ইলেকশন করে যাওয়ার কথা বলা হচ্ছে, সরকার উৎখাতে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, এই নাগরিকদের পক্ষে একটা মেসেজ দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আরো কয়েকদিন চলবে মনে হয়, তাই না? দেখুন, আপনি যে গোল টেবিলের কথা বললেন, আমি সেইখানে গণমাধ্যমে আসছে, কালকে বাংলাদেশের মানুষ আরো দেখবে, খুবই ইন্টারেস্টিং একটা মন্তব্য করেছেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। আমরা তো জানি ডক্টর ইউনূস সাহেব যখন মাঝখানে
রিজাইন করতে চেয়েছিলেন, তখন মাহফুজ সাহেব একটি লেখাই লিখেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অনুরোধ করেছিলেন এবং পত্রিকার মাধ্যমে একটা অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী যে প্লিজ ডোন্ট রিজাইন, এবং তার ব্যাখ্যা করে একটা বেশ বড় লেখা দিয়েছিলেন যে কেন ওনার রিজাইন করা উচিত না। সেই মাহফুজ আনাম সাহেবই গতকালকে বলেছেন এটি একটি ব্যর্থ সরকার।